এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আরে প্লিজ চেঁচাস না, ভয় পেয়ে যাচ্ছে সবাই। আগে আমাদের শান্ত থাকতে হবে, আমরা কেউই এখনো জানি না কি হয়েছে। ইফতি ধীরে বলল, ক্যামেরা চেক কর পুরোটা, সিসিটিভি মিস করতে পারে না। যদি কেউ ওকে নিয়ে যায় ধরা পড়বে। সবার চোখ এখন পর্দায়। রাত 1:30, 2:10, সব কিছু ঠিকঠাক। হঠাৎ অয়ন কাপা গলায় বলে, এক মিনিট তোরা একটু থাম। 2:47 দিয়েছিলাম, এখন সরাসরি 3:03, মানে 15 মিনিটে ফুটেজ নাই। ইফতি চোখ কুচকে কি কি বললি? অয়ন কিবোর্ডে টাইমলাইন স্ক্রাব করে দেখায়। দেখ এখানে স্পষ্ট সময়ের গ্যাপ। এই সময়ে কেউ যদি ওকে নিয়ে যায় সেটা রেকর্ডই হয়নি। আরিফ ঠান্ডা গলায় বলে, কিন্তু গলার আগুনের মতো প্রতিধ্বনি। মানে কেউ ইচ্ছা করে ফুটেজ মুছে দিয়েছে? আমাদের কেউ নাকি অন্য কেউ? তমা আপু চাপা কণ্ঠে বলে, কেউ তো বাইরে থেকে এসে এটা করতে পারে না, ভেতরে কেউ সাহায্য না করলে। ইফতির চোখ কুচকে যায়। আর বাসার কেউ যদি সাহায্য না করে থাকে তাহলে একমাত্র এই সব করতে পারে যে সফটওয়্যার ট্যালেন্টেড, মানে এক কথায় বলতে গেলে হ্যাকার। তমা আপু বিস্ময়ে বলে, কিন্তু এই ক্যামেরাগুলো তো এক্সটার্নাল ড্রাইভে অটো রেকর্ড হয়, ওগুলো এমন সহজে ডিলিট করা যায় না। অয়ন চুপচাপ ফিসফিস করে। কেউ খুব কাছের, ভেতরের কেউ এটা করেছে, আর নয়তো এমন কেউ যে এই প্যালেসের সব জানে। আরিফ ধীরে ধীরে গর্জে ওঠে। তাহলে স্পষ্ট এটা দুর্ঘটনা নয়, কেউ ওকে ইচ্ছা করে সরিয়েছে। সবাই একসাথে নীরব, যেন নিঃশ্বাস নিতে ভয় করছে। একজন গৃহকর্মী সাহস করে বলে, স্যার, আপনি চাইলে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদে সাহায্য করব। আমরা কিছু লুকাইনি স্যার, বিশ্বাস করুন। ইফতি গম্ভীর কণ্ঠে বলে, কেউ কাউকে দোষ দিচ্ছি না। এখন কিন্তু আমাদের একটাও প্রশ্নের উত্তর মিস করা চলবে না। প্রত্যেকটা গেট, দরজা, জানালা সব চেক করতে হবে। কেউ বাইরে এলে প্রমাণ থাকা উচিত, আর যদি না থাকে। অয়ন চোখে চিন্তার ছাপ নিয়ে বলে, তাহলে বুঝতে হবে দরজা খোলাই হয়নি, ভেতর থেকে সব হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে এটা করেছে সে জানতো কখন কিভাবে করতে হবে। আরিফ আবার মন্থর গলায় বলে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। যদি প্রমাণ পাই কেউ এই কাজের সঙ্গে জড়িত, তাহলে তার জন্য এই ড্রিম প্যালেসই দুঃস্বপ্ন হয়ে উঠবে। সবাই চলে গেল প্রমাণ খুঁজতে। আব্দুর রহমানের ভাড়া বাসার নিচতলা ছোট্ট সিকিউরিটি রুমে সবাই গভীর মনোযোগে তাকিয়ে আছে। সিসিটিভির বড় স্ক্রিনে একটি একটি করে সময় এগোতে থাকে। রাত 1:20। একটা মেরুন রঙের রেঞ্জ রোভার এসে দাঁড়ায় বাড়ির সামনে। কিছুক্ষণ পরেই একজন ছেলেকে দেখা যায় গাড়ি থেকে নেমে আসতে। সে হুডি পরা, মুখ ঢাকা। ছেলেটি নিঃশব্দে দেয়াল বেয়ে উঠে যায় বারান্দা দিয়ে নৌমির ঘরের দিকে। দরজা ভাঙা হয়নি, কোনো শব্দ হয়নি, সব কিছু যেন তার জানা। শাহিদা রহমান আটকে উঠে বলেন, এই গাড়িটা তো কখনো দেখিনি এখানে, আর না এই ছেলেটাকে চিনি। আব্দুর রহমান দাঁত চেপে বলেন, ওকে দেখে মনে হচ্ছে ও জানে কোন ঘরে যেতে হবে, বাড়ির প্ল্যান ওর জানা। ফুটেজে দেখা যায় ছেলেটির ঘরে প্রবেশ করার ঠিক 10 মিনিট পর সে বের হয়ে কাঁধে নৌমিকে তুলে নিয়ে যায়। নৌমি নড়ছে না, নিস্তেজ। সে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যায়। গাড়িতে উঠে এবং গাড়িটি অতি দ্রুত চলে যায় অন্ধকারে। আসা মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, এটা স্পষ্ট অপহরণ। মেয়েটির অবস্থা দেখে মনে হচ্ছে সে জ্ঞান হারিয়েছে বা ওষুধের ঘোরে ছিল, স্বেচ্ছায় যায়নি। হঠাৎ এসআই মেহেদির চোখ আটকে যায় একটি নির্দিষ্ট মুহূর্তে। সিকিউরিটিকে উদ্দেশ্য করে বলে, একটু থামুন, এই মুহূর্তটা আবার দেখান, একটু জুম করুন। মনিটরের অপারেটরে সে ফ্রেমে ফিরে আসে। গাড়িতে তোলার সময়
এক মুহূর্তে ছেলেটার হুডি একটু পিছলে যায়। আলোর ঝলকে মুখের পুরো অংশ ক্যামেরায় ধরা পড়ে। আসাই মেহেদি চট করে মোবাইল দিয়ে স্ক্রিনের ছবি তুলে নিয়ে বলে, চিনতে পারছি না, তবে মুখটা স্পষ্ট হয়েছে কিছুটা। ছবি রাখছি, এইটা ছেলেকে খুঁজে পেতে কাজে লাগবে। পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান বলেন, এই গাড়ির নম্বর দেখা যাচ্ছে। আসাই মেহেদি সেটা খাতায় নোট করে ফেলেন সঙ্গে সঙ্গে। তারপর বলে, রেঞ্জ রোভার, দামি গাড়ি, মনে হচ্ছে এটা একদম পরিকল্পিত অপহরণ। অপহরণকারী খুব ভালো করেই জানে কখন কিভাবে ঢুকলে কেউ টের পাবে না। শাহিদা রহমান চুপচাপ বসেছিলেন এতক্ষণ, এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমার মেয়েকে খুঁজে দিন অফিসার, ও কারো ক্ষতি করেনি, দয়া করুন অফিসার। বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আসাই মেহেদি মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না, আমরা ঠিক আপনার মেয়েকে খুঁজে বের করব। গাড়ি, মডেল, সময় ও গন্তব্য ধরে এখনই ট্র্যাকিং শুরু করব। প্রয়োজন হলে ক্রাইম টিম নামানো হবে। তারপর সবার দিকে তাকিয়ে বললেন, আর কেউ কিছু সন্দেহ করেছেন? কোনো আগের শত্রুতা, কাউকে সন্দেহ হয়? আব্দুর রহমান মাথা নাড়ল, যার মানে কাউকে সন্দেহ করেননি উনি। ঘরে এক মুহূর্ত নিঃশব্দতা, শুধু একটা অনাহুত শূন্যতা কেঁপে যায় বাতাসে। সবার মনে শুধু একটাই প্রশ্ন, কে ছিল সেই লোক, আর নৌমি এখন কোথায়? আর মধ্যই কল আসে আসাই মেহেদির ফোনে। দূরের ফোন এক স্থানে একটা 19-20 বছরের মেয়ের লাশ পাওয়া গেছে। মেহেদি যেন চমকে উঠলেন। কার লাশ? আবার কে খুন হলো? নাওমি মেয়েটা নয় তো? এখন রাত 8টা, আকাশে পূর্ণিমার আলো, কিন্তু তা ঘোলাটে হয়ে আছে কালো মেঘে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ধুলো, জং ধরা লোহার, আর হয়তো কিছু পছনের। পরিত্যক্ত বাসটা শহরে এক প্রান্তে, যেখানে মানুষের যাতায়াত নেই বললেই চলে। বাসার ভিতরের দেয়ালে শ্যাওলা, জানালার কাঁচ ভাঙা আর দরজাটা খোলা, যেন কেউ ইচ্ছে করেই ডাকছে, এসো, দেখে যাও আমার গোপন রহস্য। পুলিশ সুপার রিজওয়ান খান ধীর পায়ে ভেতরে ঢুকলেন, তার পিছনে কয়েকজন অফিসার। সামনে এগিয়ে আসাই মেহেদি। ভেতরে ছোট ঘরটাতে মেঝেতে একটা মেয়ে শুয়ে আছে, নিস্তেজ, নিথর, চোখ খোলা, চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। রিজওয়ান খান গম্ভীর গলায় বললেন, ফোন করেছিল আপনাকে? আসাই মেহেদি সামনের দিকে ইশারা করলেন। একজন মাঝবয়সী লোক এগিয়ে এলেন, মুখটা ভয় আর উত্তেজনায় থরথর করছে। আপনার নাম? জসিম মিয়া স্যার। আমি এখানে মাঝে মাঝে আসি, একটু গাঁজাটা দেখাই। রিজওয়ান খান একটু বিরক্ত হয়ে তাকালেন। গাঁজা খাওয়ার আর জায়গা খুঁজে পেলি না, এই বাসা পেলি? থানায় নিয়ে যখন পিছনের ডান্ডার বাড়ি দেব না, তখন বুঝবি। আর খাবো না স্যার, এবারের মতো মাফ করেন। আসলে জায়গাটা নিরিবিলি, কেউ আসে না, সেজন্য আজ বিকালে এসেছিলাম। এসে দেখি মেয়েটা পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম ঘুমাচ্ছে, কিন্তু ডাকাডাকি করে উঠলো না। তখন ওই পুলিশে ফোন করি। রিজওয়ান খান মেয়েটার দিক থেকে চোখ না সরিয়ে বললেন, তুই লাশটা স্পর্শ করেছিস? না স্যার, একদম না। ভয় তো ঘরেই ঢুকুনি, দরজার ফাঁক দিয়ে দেখেছি। ঘরের দরজা খোলা ছিল? জি স্যার, একটু ফাঁক হয়েছিল, আমি ঠেলে খুলেছি স্যার। রিজওয়ান খান এবার ঝুঁকে মেয়েটার মুখের দিকে ভালো করে তাকালেন। গলায় কালো দাগ। গলা টিপে মারা হয়েছে মনে হচ্ছে। বয়স হবে কত? একজন মহিলা কনস্টেবল বললেন, 17-18 বছরের বেশি না স্যার। পরিচয়? পকেটে কিছু নেই স্যার, মোবাইলও পাওয়া যায়নি। রিজওয়ান খান পিছনে ফিরে বললেন, মেহেদি, বাসার চারপাশে খুঁজলাম, আশেপাশে কেউ কিছু দেখেছে কিনা জিজ্ঞেস করো। ফরেন্সিক টিম আসছে তো? জি স্যার, রাস্তায় আছে। স্যার, কি মনে হয় এটাও কি আগের খুনি কাজ? মনে হয় না, আগের খুনগুলার মাঝে অন্য কিছু ছিল। সকালেও আমরা যে মেয়ের লাশ পেয়েছি, ওর পুরো শরীর ব্লেড দিয়ে কাটা ছিল, চুল পরিমাণ ছাড়েনি খুনি। চোখ তুলে নিয়েছি, মুখ থেতলে দিয়েছি। সব থেকে বড় কথা, ওকে অসংখ্যবার শারীরিক নির্যাতন করেছে। কিন্তু এই মেয়েটাকে দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না। রিজওয়ান খান গভীরভাবে শ্বাস নিয়ে তাকালেন চারপাশে, তারপর আবার বললেন, তবে এতটাও নিশ্চিন্ত হওয়া যাবে না যে সে একে মারেনি।
কিন্তু খুনি চাইছেটা কি? এভাবে একের পর এক খুন করেই যাচ্ছে, সেটাও আবার শুধুমাত্র আমাদের এরিয়ার মধ্যে। এটা সহ 6 জনকে খুন করেছে। সে তার নিজের কাজ করেই যাচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। ঠিক বলেছেন স্যার, একে তো খুন, তারপর আবার একটা মেয়ে কিডন্যাপ হয়েছে। বললেন এসআই মেহেদি। রেজওয়ান খান আর কোনো কথা বললেন না, একা একাই ভাবতে থাকলেন। এই খুন কেবল একটা খুন না, এটা একটা বার্তা। আর তিনি জানতেন কোনো একটা অজানা ঝড় আসছে। ঘরের গা ছমছমে নিরাপত্তার মাঝে হঠাৎ রেজওয়ান খানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নম্বর দেখে তিনি এক মুহূর্ত থেমে গেলেন, তারপর ঠান্ডা গলায় রিসিভ করলেন। হ্যাঁ বলো। উপাস থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছিল। রেজওয়ানের মুখের রেখা কড়াকড়ি হয়ে উঠল। তোমরা নিশ্চিত তো গাড়ি নম্বর মিলছে? কয়েক সেকেন্ড নীরব থেকে তিনি বললেন, ঠিক আছে। ফোনটা কেটে তিনি ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন, চোখে একরকম চিন্তার ছাপ। মেহেদি। জি স্যার। সেদিনে গাড়িটার খোঁজ পাওয়া গেছে। যে রেস রুবারটা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানি এর মালিক আফজাল চৌধুরীর নামেই গাড়িটার রেজিস্ট্রি কার্ড। মেহেদি একটু চমকে উঠে বললেন, মানে ওই বিখ্যাত চৌধুরী পরিবারের? রেজওয়ান খান মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আর ছবিটা যে ছেলেটা পেয়েছিল, যে হুডি পরে বাড়িতে ঢুকেছিল, সে ওনার ছোট ছেলে আবির চৌধুরী। মেহেদি কণ্ঠে উদ্বেগ। এই কেস তাহলে অনেক বড় প্রভাবশালী পরিবার। মিডিয়া আর রাজনীতি দুই দিক দিয়ে মাথার রাখতে হবে স্যার। রেজওয়ান খান শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, আইনের চোখে সবাই সমান মেহেদি। প্রভাবশালী হলে তো আইন আরও শক্তভাবে প্রয়োগ করতে হয়, নাহলে তো সাধারণ মানুষ আর বিশ্বাস রাখবে না। একটা ক্ষীণ হাসি মেহেদির মুখে। ঠিক বলেছেন স্যার, তাহলে এখনই যাচ্ছি আমরা। রেজওয়ান খান হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এখন রাত 9টা, কিন্তু সময় নেই। কাল সকাল হলে হয়তো ওরা খবর পেয়ে যাবে, ব্যবস্থা নিতে শুরু করবে। আমাদের আগে পৌঁছাতে হবে। সরাসরি চৌধুরী ভিলায় যাব না, আগে গাড়িটার খোঁজ পাওয়া গেছে যেখানে, সেখানেই যাই। তারপর যদি দরকার পড়ে চৌধুরীদের বাড়ি পর্যন্ত যাওয়া হবে। আর মেহেদি। জি। খুব সতর্ক থাকবে। ওরা চাইবে বিষয়টা চেপে যেতে। কোনো ভুল করলে কেস হাতছাড়া হয়ে যাবে। এই মুহূর্তে একটা ক্রু আমাদের কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে। মেহেদি মাথা নেড়ে সম্মতি জানালো। পরিস্থিতি নিঃশব্দ, বাতাস ভারী হয়ে উঠেছে কিছু অজানা চাপা উত্তেজনায়। ফরেন্সিক টিম এসে গেছে, একে একে ছবি তোলা, নমুনা সংগ্রহ, প্রাথমিক রিপোর্ট তৈরি, সব কাজ শেষ হচ্ছে। রেজওয়ান খান পেছন ফিরে কনস্টেবলের দিকে ইশারা করলেন, লাশটাকে মর্গে পাঠাও। ফরেন্সিকে গিয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা হোক, টক্সিকোলজিও করাবে। শ্বাসরোধেই মৃত্যু নিশ্চিত, তবে নিশ্চিত হতে হবে ভিতর থেকে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল কিনা। মেহেদি পাশে দাঁড়িয়ে কড়া গলায় বলল, কোনো ক্লু মিস হলো পুরো কেস ধামাচাপা পড়ে যাবে। সবাই সাবধানে কাজ করো। ফরেন্সিক ভ্যান আসতেই লাশটা ধীরে ধীরে স্ট্রেচারে তুলে নিয়ে গেল। মেয়েটার মুখের ভয়ের ছাপ যেন এখনো বাতাসে ভাসছে। রেজওয়ান খান পকেট থেকে গাড়ির চাবি বের করলেন। চলো মেহেদি, আগে যেখানে গাড়িটার খোঁজ পাওয়া গেছে সেখানে যাব, তারপর ওদের বাসায় যেতে হবে। মেহেদি দরজার দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, গাড়িটা কি ফেলে রেখে গেছো? না, গোপনে একটা ওয়ার্কশপে নিয়ে গিয়ে রং পাল্টানোর চেষ্টা করে চলছিল। ওই ওয়ার্কশপ থেকেই একজন ইনফর্মার ফোন দিয়েছে, আমাদের নাম গোপন রাখার শর্তে ঠিকানা দিয়েছে। ওরা জানে না এটা পুলিশ কেস? না, ওদের ধারণা এটা চুরি হওয়া গাড়ি। আমি নিজেই হয়তো কোনো নাম না দিয়ে নিয়ে গেছে ওয়ার্কশপে, কিন্তু ইনফর্মার লোকটা চালাক। গাড়ির ইঞ্জিন নম্বর দেখে পুলিশে খবর দেয়। তারা দুজনে গাড়িতে উঠল। রেজওয়ান খান গাড়ি স্টার্ট দিতে হালকা ঝাঁকি খেল, হেডলাইট জ্বলে উঠল। এই কেস আর সাধারণ নেই মেহেদি। রেজওয়ান খান হালকা গলায় বললেন, এখানে শুধু খুন না, বড় পরিবার, মিডিয়া, রাজনীতি সব জড়িয়ে যাবে। মেহেদি জানালার বাইরে তাকিয়ে বলল, আর যদি আবির চৌধুরী দোষী হয়? রেজওয়ান খান চোয়াল শক্ত করে বলল, তাহলে তাকেও শাস্তি পেতেই হবে। আমি চাই না ন্যায় বিচার একটা নামী পদবি দেখে চোখ ফিরে নি। গাড়ি ছুটে চলল শহরের অন্য এক প্রান্তে, যেখানে একটা রেঞ্জ রোভার দাঁড়িয়ে আছে নীরব।
আর হয়তো অপেক্ষা করছে এক নতুন সত্যের উদ্ঘাটনে। বান্দরবনের গহীন অরণ্য, সকাল দুপুর বিকেল সব যেন একাকার এখানে। সবুজে ঢাকা পাহাড় আর থমথমে নির্জনতায় ঘেরা জায়গাটা যেন সময়ের হিসেব ভুলে গেছে। বিশাল গাছের ছায়ায় ঢাকা একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, দেখলে গায়ে কাটা দেয়। সেই পরিত্যক্ত বাড়ির অন্ধকার ঘরের এক কোণে পড়ে আছে নাওমি, তার হাত পা দড়িতে বাঁধা, মুখে আতঙ্কের ছাপ, শরীরের কাপড় চোপড় ধুলো ময়লায় মলিন। ঘরের এক কোণে একটা লাইট জ্বলছে, আর তার থেকে আসা হালকা আলোয় তার মুখটা কেমন বিবর্ণ দেখায়। অনেকক্ষণ পানি না পেয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জানে না এখন দিনের কোন সময় চলছে নাকি রাত, জানে না এখানে ঠিক কোথায় সে আছে। তার মাথাটা যেন এখনো ঘোলাছে, ভেতরে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আমি এখানে এলাম কিভাবে? তার যতদূর মনে পড়ে শেষবার ছিল ঢাকার উপকণ্ঠে, যেখানে তাকে সেন্সলেস করে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। যখন ওর জ্ঞান ফিরেছে তখন পুরো শরীর ব্যথা আর রক্তে আবদ্ধ ছিল, যেন ওর উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। এরপর একজন ডক্টর আসে আর সেই নাওমিকে সারিয়ে তোলার চেষ্টা করে। আর সেই ডক্টরের কাছে আবসা শুনেছিল সেই লোকটার কথা, আরিফ চৌধুরী নামে কেউ একজন, যাকে সে চিনেই না। কিন্তু সে জায়গাটা তো পুরো আলাদা ছিল, শহরে আধুনিক। এখানে নেই কোনো বিল্ডিং, নেই গলি, নেই কোনো শব্দ, শুধু গাছ পাখির আওয়াজ আর শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। তাহলে আমাকে এখানে আবার কে নিয়ে এলো? নাওমি বুঝে উঠতে পারে না কি হচ্ছে ওর সাথে। সবাই ওকে নিয়ে এভাবে খেলছে কেন? আরিফ সে লোকটাই বা কেন আমাকে তুলে নিয়ে এত বড় ক্ষতি করলো? কোন ষড়যন্ত্রে মেতেছে সবাই ওকে নিয়ে? নাকি সেও ছিল বড় কোনো ষড়যন্ত্রের একটি ছায়া মাত্র? তার বুকের ভেতরটা ধীরে ধীরে কেঁপে ওঠে। ভয় আর কৌতূহলের মাঝখানে সে অনুভব করে কিছু একটা গভীর সত্য লুকিয়ে আছে এই নির্জন বনভূমিতে। নাওমি কেঁপে উঠল এসব ভেবে। এমন সময় হঠাৎ দরজা খোলার আওয়াজ পায় নাওমি। পুরনো দরজাটার তালা খুলে যাওয়ার শব্দে ঘর জুড়ে একটা থমথমে ছাপ নেমে এলো। গা ঘিনঘিনে একটা গন্ধ ঢুকে পড়লো ঘরে, ময়লা ঘাম আর রক্তের গন্ধ। দরজা ছেলে ভেতরে ঢুকলো একটা ছেলে, উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালি, শরীরে ময়লা ছেঁড়া জামায় শুকনো রক্ত লেগে আছে, যেন এটা পরে সে কিছু একটা করেছে, ভয়ঙ্কর কিছু। হাতে ছোট্ট ট্রে, তার উপর খাবার, ভাত, ডাল আর একটু মাংস, একটা গ্লাসে লাল রঙের তরল কিছু একটা। খাবার দেখেই নাওমির পেট মোচড় দিয়ে উঠল। সারাদিনে পেটে কিছু পড়েনি, গলা শুকিয়ে কাঠ। সে কাপা গলায় বলল, আমি খুব ক্ষুধার্ত, একটু খাবার প্লিজ। ছেলেটা যেন কিছুই শুনলো না, ধীর পায়ে টেবিল টেনে আনলো, নিজের মতো চেয়ার টেনে বসলো, খাওয়া শুরু করলো চুপচাপ। হাত দিয়ে গা জ্বালানোর কায়দায় মাংসের টুকরো মুখে পড়ে এমনভাবে চিবাতে লাগলো যেন এর আগে কখনো খায়নি। নাওমি আবার মিনতি করলো, অনুগ্রহ করে 1 চামচ হলেও দিন, আমি খুব দুর্বল হয়ে গেছি। ছেলেটা থেমে তার দিকে তাকালো, চোখের দৃষ্টিতে হিংস্রতা আর বিকৃত আনন্দ মেশানো। তারপর হালকা গলায় বলল, তুই চাস আমার খাবার? মানুষ ভাবছিস নিজেকে? সে একটা মাংসের টুকরো তুলে মুখে পুরে দিল। তুই জানিস এই মাংস কোথা থেকে আসছে? না, আমি হতভম্ব চোখে তাকিয়ে রইল। ছেলেটা হেসে বলল, এটা মানুষের শরীরের মাংস, কিন্তু গরুর চেয়েও নরম হয়। আমি খেয়েছি, আর খেতেও অনেক মজা, অনেকবার খেয়েছি, এখন একটু খাচ্ছি, শুধু রিহার্সাল। নাওমি কেঁপে উঠল, কি বলছে এই লোক? মানুষের মাংস? গা গুলে এলো নাওমির, চোখে জল চলে এলো। সে ফিসফিস করে বলল, আপনি কি পাগল? ছেলেটা হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। না রে, আমি পাগল না। পাগলদের কেউ ভালোবাসে না, ভয়ও পায় না। আমাকে সবাই ভয় পায়, বুঝলি? সে হেঁটে এসে নাওমির একেবারে সামনে দাঁড়ালো, মাথা নিচু করে নাওমির মুখ তার মুখের কাছাকাছি নিয়ে বলল, তুই বাঁচতে চাস, ঠিক আছে, তোকে খাবার দেব, কিন্তু তার আগে ওই যে গ্লাস দেখছিস, ওটা মানুষের রক্ত। ওটা আগে 1 চুমুক খেয়ে প্রমাণ দে তুই একটা মানুষ না, পুরুষ আমার মতো। নাওমি কাঁদতে লাগলো। চাই না খাবার, আমি চাই না, আমাকে যেতে দিন প্লিজ। ছেলেটা আবার হাসলো। চুপ থাক, না হলে পরের বার খাবারের সঙ্গে তোর শরীরের কিছু অংশ থাকবে। এই বলে সে ট্রেটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল।
ঘর জুড়ে শুধু নামে নিঃশ্বাসের শব্দ আর আতঙ্কের ছলছল চোখ। এই কোন দুজকে এসে পড়ল সে? কিভাবে বাঁচবে এখান থেকে? চৌধুরী ভিলা, যেখানে বাইরের কারো পদচিহ্ন খুব একটা পড়ে না। উচ্চবিত্ত এলাকায় রাজকীয় গেট ঘেরা এই ভিলার চারপাশ জুড়ে সব সময় থাকে এক ধরনের গোপনীয়তা। নামি দামি রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে বিশিষ্ট জনদের আনাগোনা থাকলেও এই ভিলার দেয়ালে কখনো ছায়া পড়েনি পুলিশের। কিন্তু আজকে দিনটা যেন অস্বাভাবিক ভারী। প্রথমবারের মতো পুলিশ এসে থামলো চৌধুরী ভিলার মূল ফটকে। কালো ইউনিফর্ম পরা একাধিক অফিসার, সঙ্গে ডিবি বিভাগের গাড়ি। স্থানীয় পাহারাদার পর্যন্ত হতবাক, এমন দৃশ্য তো কোনোদিন দেখেনি। রাত 10টা। ডাইনিং টেবিলে জমজমাট পরিবেশ। টেবিল জুড়ে বাহারি খাবার, ঝকঝকে সিলভার কটলারি, আর গ্লাসের মধ্যেও অর্ধেক ঢালা জুস বা পানীয়। আফজাল চৌধুরী মাথা ডানে বসেছেন, পাশে তার স্ত্রী শাহানা চৌধুরী, বড় ছেলে আরিয়ান ও তার স্ত্রী এবং একমাত্র মেয়ে কিয়ারা। হঠাৎ দরজার বাইরে গাড়ির ব্রেক কষার শব্দ। সঙ্গে সঙ্গে এক দারোয়ান এসে ভিতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে জানালো, স্যার, পুলিশ এসছে। ডাইনিং টেবিলে যেন হঠাৎ করে একটা শীতল বাতাস বয়ে গেল। সবাই চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। গার্ডেন পথ পেরিয়ে ভারী পা ফেলে ভেতরে প্রবেশ করলেন পুলিশ সুপার রেজওয়ান খান, তার সঙ্গে এসআই মেহেদি ও 2 সশস্ত্র পুলিশ সদস্য। চোখে সোজা দৃষ্টি, মুখে কোনো আবেগ নেই। এসিপি রেজওয়ান খান নিজে এসেছেন তদন্তে। তার দৃঢ় পদক্ষেপে যেন গোটা ভিলার দেয়াল কেঁপে ওঠে। সঙ্গে এসআই মেহেদি এবং আরও 2 জন সদস্য। সবার মুখেই একরকম অদৃশ্য চাপা রাগ, প্রতিজ্ঞা আর সন্দেহ। বাড়ির ভেতর চাকচিক্য, ঝকঝকে ফ্লোর, দামি আসবাব সবকিছুকে উপেক্ষা করে তারা এগিয়ে গেলেন অভ্যন্তরে। চৌধুরী পরিবারের সদস্যদের চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। এত বড় পরিবারের গায়ে পুলিশের ছোঁয়া, এটা যেন একটা দাগ। আফজাল চৌধুরী এগিয়ে এসে রেজওয়ানের দিকে হাত বাড়িয়ে দিলেন। স্বাগত অফিসার, হঠাৎ করে চৌধুরী ভিলায়? রেজওয়ান খানের গলার নরম অথচ দৃঢ় সুর। দুঃখিত, হঠাৎ চলে এসেছি, কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। আফজাল মাথা নেড়ে বললেন, বসুন, দয়া করে বসুন। পারিবারিক ডিনার হচ্ছিল, আপনারা অতিথি, নাস্তা আসছে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ইশারা করলেন, মিষ্টি, কফি আর স্ন্যাক্স নিয়ে আসুন। সবাই সোফায় বসে পড়ল, কিন্তু রেজওয়ান খান বসে বসে চারদিকে নজর বুলালেন। মুখ গম্ভীর হয়ে উঠল। দুঃখিত মিস্টার চৌধুরী, আমি এখানে বদ্ধতা করতে আসিনি। আমার একটা সোজাসাপটা প্রশ্ন আছে। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। রেজওয়ান খান বললেন, আপনার ছোট ছেলে আবির কোথায়? আফজাল চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। হঠাৎ করে আপনি আমার ছোট ছেলেকে খুঁজছেন কেন অফিসার? রেজওয়ান খান এবার ভরাট কণ্ঠে বললেন, আপনার ছেলে 6টি হত্যাকাণ্ডের সাথে জড়িত, সন্দেহে তদন্তের কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, একজন সাধারণ শিক্ষকের মেয়ে নাওমি রহমান, তাকে কিডন্যাপ করেছে সে। আমরা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি। ঘরের সবাই যেন শূন্য চোখে তাকিয়ে রইল। কারো কণ্ঠ থেকে একটা শব্দ বের হলো না। সবাই যেন তপ্তা খেয়েছে। আরিয়ান চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন আপনি অফিসার? আমার ভাই এমন কিছু করতে পারে না। মানছি আবির রাগী, মাথা গরম, দায়িত্বজ্ঞানহীন কিছুটা, কিন্তু খুনি অসম্ভব। তার কথা শেষ হওয়ার আগেই শাহানা চৌধুরী ব্যথাতুর কণ্ঠে বলে উঠলেন, না, আপনি ভুল করছেন। আমার ছেলে কাউকে মারতে পারে না। ওই একটু অশৃঙ্খল, কিন্তু ঠিক আছে। কিন্তু খুন, কিডন্যাপ অসম্ভব। আর তাছাড়া আমার ছেলে যে এসব করেছে, এর কোনো প্রমাণ আছে? রেজওয়ান খান এবার গা এড়িয়ে বসে বললেন, মার্ডারের কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনো হাতে নেই, কিন্তু কিডন্যাপের হ্যাঁ, সেটা আছে। তিনি পাশে রাখা একটা সাদা খামে হাত বাড়িয়ে তা খুলে তুলে ধরলেন কিছু ছবি। এই গাড়িটা দেখুন, রেঞ্জ রোভার, প্লেট নম্বর মিলেছে চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানির নিবন্ধনে থাকা গাড়ির সঙ্গে। আর এই সিসিটিভি ফুটেজের ফ্রেমে থাকা এই ছেলেটি, এটা কি আপনার ছেলে আবির নয়? আফজাল চৌধুরী ছবিগুলোর দিকে গভীরভাবে তাকালেন। চোখে মুখে যন্ত্রণা আর বিস্ময় একসাথে। কয়েক সেকেন্ড নীরব থেকে ধীর কণ্ঠে বললেন, এই ছেলে আমারই সন্তান, আর গাড়িটাও আমাদের। কিন্তু যদি সে এমন কিছু করে থাকে, আমার পরিবার
আইনকে কখনো প্রতিহিত করেনি, করবেও না। আপনি যা সহযোগিতা চান পাবেন। আমি ব্যক্তিগতভাবে চাইব সত্য উন্মোচন হোক। সবাই স্তব্ধ হয়ে গেল। আরিয়ান চুপচাপ মাথা নিচু করে বসে পড়ল। শাহানা চৌধুরীর চোখে জল। পুলিশ সুপার রিজওয়ান খানের স্পষ্ট অভিযোগ আরিফের বিরুদ্ধে যেন ছুরি হয়ে বিঁধল পুরো পরিবারের বুকে। শাহানা চৌধুরী স্তব্ধ, আরিয়ান রাগে উত্তাল। রিজওয়ান খান সবার প্রতিক্রিয়া এক ঝলকে দেখে নিয়ে ধীরে বললেন, আমি বুঝি সত্য কঠিন, কিন্তু সময় কম আমাদের হাতে, তাকে আমাদের খুঁজে বের করতেই হবে। আফজাল চৌধুরী নিঃশব্দে উঠে দাঁড়ালেন। গলায় তার কোনো জড়তা নেই, মুখে অদ্ভুত দৃঢ়তা। রিজওয়ানের চোখে চোখ রেখে শান্ত গলায় বললেন, আমার ছেলে কোথায় আছে আমি জানি। গুলশানে আমাদের একটি অ্যাপার্টমেন্ট আছে, ড্রিম প্যালেস। বেশিরভাগ সময় ও সেখানেই থাকে। আপনি ওকে খুঁজছেন তো চলুন, আমি নিজেই নিয়ে যাচ্ছি আপনাদের। এই কথায় সবাই যেন থমকে গেল। শাহানা চৌধুরী চোখ বড় করে তাকালেন স্বামীর দিকে। আপনি আপনি ওর কথা বলেছেন? আফজাল, ওর বিরুদ্ধে এই অভিযোগে আপনি পুলিশকে? আফজাল ধীরে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি একজন বাবা, এটা ঠিক, কিন্তু তার চেয়ে বড় কথা আমি একজন নাগরিক। ভুল করলে আমার ছেলে হোক বা অন্য কেউ আইনের মুখোমুখি হতে হবে। আর আমরা যদি সত্যিকারে মানুষ হয়ে থাকতে চাই তবে চোখ বন্ধ রাখলে চলবে না। আরিয়ান চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল, বাবা, আমি আপনার সঙ্গে আছি। আপনি যা ঠিক মনে করছেন সেটাই হোক। আমি যাব। যদি আবির কিছু না করে থাকে তাহলে সেটাও প্রমাণ হয়ে যাবে। রিজওয়ান খান হালকা মাথা নেড়ে বললেন, চলুন তবে গাড়িতে উঠি। আফজাল চৌধুরী পুলিশকে নিয়ে বেরিয়ে গেলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। এক রাজকীয় পরিবারের গায়ে প্রথমবারের মতো কাদা লেগে গেল। রাতের সাজানো খাবার টেবিলেই পড়ে রইল। রাত ৩টা, অন্ধকার, ভয়ঙ্কর নীরবতা। পুরো এলাকা যেন মৃত, একদম শান্ত। তবে দূর থেকে একটি শিয়ালের ডাক ভেসে আসছে, যেন শিকার খুঁজছে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। নামি একাকী বদ্ধ ঘরের এক কোণে বসে, তার চোখে ভয় আর শঙ্কা। কিছুতেই সে শান্ত হতেই পারছে না। চারপাশে শুনতে পাচ্ছে নানা ভয়ানক প্রাণীদের আওয়াজ। মুক্তি নেই কোথাও। কেউ আছো? প্লিজ বাঁচাও আমাকে। নামে চিৎকার করে। কাঁদতে কাঁদতে সে সারা শরীরে আতঙ্কে থর থর শব্দ অনুভব করে। তার হাতে পায়ে যে শক্ত করে বাঁধন দেওয়া হয়েছে তা যেন তাকে আরো বেশি পরাজিত করেছে। হঠাৎ একটা শব্দে তার চেতনা চমকে ওঠে। কোথা থেকে যেন আবার সেই পাশবিক লোকটা আসলো। সে আবার হাতে ধারালো ছুরি নিয়ে এগিয়ে আসছে, চোখে ভয়। ঘরটি যেন তীব্রভাবে আধারে ভরে গেল। তার উদ্দেশ্য একটাই, নাওমিকে হত্যা করা। নামের চোখে সবকিছু ঝাপসা হয়ে আসে, আর কিছুই দেখা যাচ্ছে না। সে জানে আজকের রাত শেষ রাত হতে পারে। কিন্তু তারপর ঘটে কিছু আশ্চর্যজনক ঘটনা। সেই নরপশু মানুষটা একটু পরেই বের হয়ে যায় ছুরিটার শান দেওয়ার জন্য। ততক্ষণে যেন এক আশার আলো দেখলো নাওমি। হঠাৎ ঘরের দরজা খুলে আসে এক যুবক। দ্রুত পদক্ষেপে ঘরের ভিতর প্রবেশ করে। 1 মিনিটও অপচয় না করে সে দ্রুত নাওমির হাত পায়ের বাঁধন খুলে ফেলে। তারপর নাওমিকে নিয়ে বের হওয়ার সময় বুঝতে পারে নাওমির শরীর এতটাই দুর্বল যে সে উঠেও দাঁড়াতে পারে না। সবকিছু যেন ঝাপসা। মাথা ঘুরে যায় নাওমির। ছেলেটি হতাশ না হয়ে তাকে কোলে তুলে নেয়। তারপর দ্রুততার সাথে বাইরে চলে যেতে থাকে। নাওমিকে সরিয়ে নিয়ে যেতে চাইছে, তবে তার শরীর এতটাই দুর্বল যে সে কিছুই করতে পারছে না। উফ, নাওমির কাছে সময়টা যেন বিশাল এক ক্লান্তির বোঝা হয়ে দাঁড়িয়েছে। তখনই সে বিপদ এসে পড়ে। ঘাটে ছেড়ে কিছু সময় পরেই আর 10-12 জন লোক এসে উপস্থিত হয়। ভয়ঙ্কর সেই মুখগুলো, চোখে এক ধরনের হিংস্রতা। কিন্তু ছেলেটি পিছু হটতে না পেরে এক মুহূর্তের জন্য সে মনে করে হার পালাতেই পারবে না। কিন্তু সে হতাশ হয়ে যায় না। একটু ঝুঁকি নিয়ে নাওমিকে কাঁধে তুলে তাকে দ্রুত একটা গাছের ঝোপের মধ্যেও নিয়ে চলে যায়। চারপাশে গাছপালা, অন্ধকার, কিন্তু কেউ তাদের খুঁজে পায় না। তবে নাওমির কান্না থামানো যাচ্ছে না। তার কাঁদতে কাঁদতে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছিল। সে ভয় আতঙ্কে কাঁদছিল, যেন কোথাও নিরাপদ নয়। কিন্তু ছেলেটি বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে যাতে নাওমির কান্না থামে। সে ভাবতে থাকে। তারপর এক মুহূর্তে তার চোখ
চোখে এক নতুন ভাবনা চলে আসে। সেখানে ঝোপের ভেতর গা ছমছমে পরিবেশে ছেলেটি নাওমির মুখের দিকে তাকায় গভীর চাহনি নিয়ে। নাওমি কান্না আর থামাতে পারছিল না। ছেলেটি ধীরে ধীরে তার মুখের কাছে চলে আসে আর নাওমির দুঠোঁটের উপর এক নরম তীব্র চুম্বন দেয়। চুম্বনটি প্রথমে খুব ধীরে ছিল, যেন তাকে বোঝানোর চেষ্টা করছে সে একা নয়, তার পাশে কেউ আছে যে তাকে কিছুতেই ক্ষতি হতে দেবে না। অতঃপর এক নিঃশ্বাসে ছেলেটি নাওমির ঠোঁটে এক গভীর চুম্বন দেয়, যার মধ্যে তার সমস্ত অনুভূতি ঢেলে দেয়। প্রথমে ঠোঁট দুটো আলতো নরমভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়, তারপর ধীরে ধীরে তার চুম্বন আরও গভীর হয়, যেন তার সমস্ত ভয়, দুশ্চিন্তা আর কষ্ট একসাথে ঝরে পড়ছে। নাওমির কাঁপানো শরীরটা কিছুটা স্থির হয়ে যায় এবং তার কান্না থেমে আসে। চোখ বন্ধ করে ছেলেটির কোমল ঠোঁটের স্পর্শ অনুভব করে, যা তার শরীরে এক অদৃশ্য শক্তি এনে দেয়। এখন সে এক মুহূর্তে চুম্বনে নাওমির ভয়ের ছায়া যেন ধীরে ধীরে মুছে যেতে থাকে। তার হৃদয় যেন শান্ত হয়ে যায় আর তার চোখের কোণে এক নতুন ধরনের আত্মবিশ্বাসের ঝিলিক দেখা দেয়। সকালে মৃদু আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছিল গাছের পাতাগুলো। হালকা শিশির ভেজা পাতার ফুটা গড়িয়ে এসে পড়ল সায়ানের গায়ে। হঠাৎই তার ঘুম ভেঙে গেল। চমকে উঠে চোখ কসলাতে কসলাতে এসে চারপাশটা দেখলো। ধীরে ধীরে বোধ ফিরে এলো। দেখলো সে এক গাছের গোড়ায় বসে আছে আর তার বুকের মধ্যেও জড়িয়ে আছে এক অচেনা মেয়ে। প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না সায়ান। তারপর একে একে সব মনে পড়লো তার। ফ্ল্যাশব্যাক, পাহাড় ছুঁয়ে নামা মেঘ, নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের দল, ঝর্ণার কোলাহল আর সবুজে মোড়ানো বানরাজি। এই জন্য স্বপ্ন নয়, বান্দরবানের বাস্তব রূপ। এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সায়ান আর তার 4 বন্ধু রওনা দিয়েছিল নাফাখুম জলপ্রপাতের উদ্দেশ্যে। তারা পৌঁছায় থানচিতে। সেখান থেকে সাঙ্গু নদী বেয়ে ট্রলার ভ্রমণের মধ্য দিয়ে আসে র্যামাক্রি ভ্যালিতে। চারপাশে শুধু পাহাড়, নদী আর জঙ্গলের নিস্তব্ধতা। আধুনিক সভ্যতা থেকে যেন 1000 মাইল দূরে তারা এসে পড়েছে। স্থানীয় গাইডের সহায়তায় তারা একটি উঁচু ডিবির উপর টেন্ট খাটিয়ে রাত যাপনের প্রস্তুতি নেয়। রাতের র্যামাক্রি ছিল যেন এক স্বর্গীয় নৈশব্দে মোড়ানো। টেন্টের বাইরে জোনাকি জ্বলছে, দূর থেকে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে আর মাথার উপর আকাশচূড়া তারা। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে এক সময় সবাই যে যার টেন্টে চলে যায় ঘুমাতে। রাত অনেক হওয়ার পরেও সায়ানের ঘুম আসে না। কেমন একঘেয়ামি লাগছিল। একঘেয়ামি কাটাতে ও মোবাইলটা বের করে বাসায় ফোন করার চেষ্টা করছিল, কিন্তু পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক তো স্বপ্নের মতো। ভাবলো যেহেতু ঘুম আসছে না, একা একটু আশপাশটা ঘুরে আসা যাক। একটা ছোট্ট অ্যাডভেঞ্চার তো আর ক্ষতি না। অন্ধকার জঙ্গলের ভেতর হালকা টর্চের আলো নিয়ে ঘুরে বেড়াতে হঠাৎ দূর থেকে একটা চিৎকার ভেসে এলো সায়ানের কানে। একটা মেয়ের আতঙ্কিত কণ্ঠ। সায়ান থমকে গেল। অজান্তেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে এলো। সাহস সঞ্চয় করে সেই শব্দের উৎস খুঁজতে শুরু করলো সে। গাছপালা আর পাথরের ভেতর দিয়ে এগিয়ে যেতে যেতে চোখে পড়লো একটা গাছপালা আর লতাপাতায় ঘেরা একটা ঘর। আর সেখান থেকে ভেসে আসছে একটা মেয়ের চিৎকারের শব্দ। ঘরের সামনে কয়েকজন লোক মিলে ছুরিতে শান দিচ্ছে, যেন কিছু ভয়ঙ্কর পরিকল্পনা চলছে তাদের। সায়ান লোকে সবটা পর্যবেক্ষণ করলো। মুহূর্তেই বুঝে গেল কোনো মেয়ে বিপদে পড়েছে এবং সে ছাড়া এখানে সাহায্য করার মতো আর কেউ নেই। একটা অচেনা সাহস কাজ করতে লাগলো তার শরীরে। নিজের জীবনের পরোয়া না করে এগিয়ে গেল সে। আর ঠিক সময়ে মেয়েটাকে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করে দৌড়ে পালালো। রাত কেটে গেছে। এখন সে ভয় আর ক্লান্তির পর তার বুকের ভেতর সেই মেয়েটি। শ্যান তাকালো মেয়েটার দিকে। সে তখনও গভীর ঘুমে, হয়তো নিরাপত্তার পরশে কিছুটা শান্তি পেয়েছে। এখনও পুরোপুরি জানে না সেই মেয়েটির পরিচয়, জানে না কেন সে বিপদে পড়েছিল। কিন্তু এই পাহাড়, ঝর্ণা, জঙ্গল আর অদ্ভুত রাতে সে নতুন করে উপলব্ধি করলো অ্যাডভেঞ্চার মানেই শুধু রোমাঞ্চ নয়, মাঝে মাঝে সেটা অন্য কারো জীবনের গল্পের রঙও ছড়ায়। ধীরে ধীরে চোখের পাতাগুলো খুলে গেল মেয়েটির। চোখজোড়া যেন অসম্ভব ভারী, ক্লান্ত, যেন 100 বছরের ঘুম ভেঙে উঠে এসেছে। তার শীর্ণ শরীরটা নিঃশব্দে কেঁপে উঠল। চারপাশে অপরিচিত এক পরিবেশ, গাছের পাতা দিয়ে ছাওয়া সবুজ এক জঙ্গল, আর সামনে বসে থাকা এক অপরিচিত যুবক। সায়ান বেশ কিছুক্ষণ ধরে মেয়েটার জেগে ওঠার অপেক্ষায় ছিল।
যখন সে চোখ মেলল তার কাঁধের একটু নড়াচড়ায় ভীষণ স্বস্তি পেল সায়ান। হালকা এক হাসি ফুটে উঠল তার মুখে। হঠাৎই কাল রাতের স্মৃতি মনে পড়ে গেল। অন্ধকার জঙ্গলে মেয়েটির ভয়াবহ পরিস্থিতি, সেখান থেকে দুঃসাহসে তাকে উদ্ধার করার, কান্না থামানোর জন্য উপায় না পেয়ে লিপকিস ঠিক করে হেসে উঠল সে। ভাগ্যিস মেয়েটা তখন জ্বরের ঘুরে ছিল, না হলে এই মুহূর্তে হয়তো তাকে ইফটিজিং কিংবা ধর্ষণের অভিযোগে জেলে যেতে হতো। একটু থেমে সায়ান মেয়েটার কাজ হয়ে দেখলো তাপমাত্রা এখনো বাড়া। কপালে হাত রাখতেই বুঝলো জ্বর কমেনি। তোমার নাম কি? স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করলো সে। মেয়েটির চোখ মেলে তাকালো, কিছুক্ষণ নীরবতা পেরিয়ে বলল, আমি হিয়াম। কি বললো বুঝতে পারলো না সায়ান। তোমার বাসা কোথায়? সায়ান আবার প্রশ্ন করলো। মেয়েটি কপাল কুঁচকে ফেলল, দৃষ্টি অস্পষ্ট, কণ্ঠ ক্লান্ত, যেন এক অজানা জগৎ থেকে কথা বলছে সে। জানি না, কিছু মনে করতে পারছি না। সায়ান হতচকিত হয়ে তাকালো তার দিকে। কি বলছে এসব? মনে করতে পারছো না মানে? আমি সত্যি কিছু মনে করতে পারছি না, মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়, সবকিছু অন্ধকার। সায়ান আর জোর করলো না। মেয়েটি ক্লান্ত চোখে আর কাপা ঠোঁটে তাকে স্পষ্ট বুঝিয়ে দিল এখন আর চাপ দিলে লাভ নেই। সে মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে কিছু মনে করতে হবে না। আমাদের এখন এখান থেকে বেরোতে হবে। ওই ভয়ঙ্কর লোকগুলোর হাতে যদি আবার পড়ি, তাহলে এবার তোমার সাথে আমাকেও চিবিয়ে খাবে। এই কথায় হিয়াম এক মুহূর্তের জন্য হাসার চেষ্টা করলো, কিন্তু শরীরটা আর সাড়া দিল না। সে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু পারল না। জ্বরের তাপে যেন সারা শরীরটা এক মুষলধারে আগুনের আঁচে দগ্ধ করে রেখেছে। সায়ান এগিয়ে এসে এক মুহূর্ত ভাবল না, নিজের দুই বাহু বাড়িয়ে মেয়েটিকে কোলে তুলে নিল। হিয়াম খুব একটা ভারী নয়, তবু তার ক্লান্ত নিঃশ্বাস সায়ানের বুকে এক অজানা ভার ফেলে দিল। সায়ান জঙ্গলের শুরু পথ ধরে ফিরতে লাগলো, যেখানে তার বন্ধুরা টেন্টে অপেক্ষা করছে। সামনে কি অপেক্ষা করছে তারা কেউ জানে না, তবে সায়ান জানে আজ তার জীবনে কিছু একটা বদলে গেছে। হাসপাতালে নিঃসঙ্গ করিডোরে বসে আছেন আফজাল চৌধুরী। তার পাশে চুপচাপ বসে আছেন আরিয়ান, ইফতি, অয়ন, এসআই মেহেদি, রেজওয়ান খান। আশপাশটা নিস্তব্ধ। দেয়ালের সাদা রং, জীবাণুনাশকের তীব্র গন্ধ, করিডোরের ডক্টর নার্সদের ছোটাছুটি, সব মিলে যেন এক অদ্ভুত চাপা ভার তৈরি করেছে। কারো মুখে কোনো কথা নেই, পেটটা খালি, তবু কারো খাবার কথা মনে পড়ছে না। তাদের মাথার ভেতর ঘুরছে শুধু একটা নাম, আরিফ। সারাদিন ধরে নামের খোঁজ করতে করতে যখন ক্লান্ত হয়ে নিজের বাসায় ফিরে আরিফ, তখন সে আর স্বাভাবিক ছিল না। তমাপুকে আগেই বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছিল। দরজার ফাঁক দিয়ে ওর চোখে অস্বাভাবিক কিছু দেখে আজ করতে পেরেছিল অয়ন, কিন্তু বুঝতে পারেনি এতটা খারাপ কিছু অপেক্ষা করছে। পাগলের মতো আচরণ শুরু করেছিল আরিফ। হঠাৎ করে সবার সামনে নিজের শরীরে ছুরি চালিয়ে দিয়েছিল। রক্তে ভেসে গিয়েছিল ঘরের মেঝেই। অয়ন, ইফতি যেন স্তব্ধ হয়ে গিয়েছিল তখন। মাথা কাজ করছিল না কি করবে কি করবে না ভেবে। পরে অয়ন, ইফতি একযোগে ছুটে গিয়ে ওকে হসপিটালে নিয়ে আসে। এক মুহূর্ত দেরি করেনি কেউ। গাড়িতে বসেও বারবার কাঁপছিল ওদের হাত পা। যদি দেরি হয়ে যায়, যদি আরিফ। ওরা হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই ড্রিম প্যালেসে পৌঁছে যান আফজাল চৌধুরী, সাথে এসআই মেহেদি, রেজওয়ান খান, আরিয়ান ও পুলিশের দুজন কনস্টেবল। বাসায় গিয়ে আরিফকে দেখতে না পেয়ে মেয়েদেরকে জিজ্ঞেস করেন আরিফের কথা। তখনই মেয়েরা জানায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। মেয়েদের মুখ থেকে শুনে নেন পুরো কাহিনী। সব শুনে তিনি সেখান থেকে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হাসপাতালে ছুটে আসেন তিনি। তখন থেকে সবাই অপেক্ষা করছেন ডাক্তারের জন্য। ঘন্টা দুয়েক কেটে যাওয়ার পর অবশেষে ওটি রোডের দরজা খুলে বেরিয়ে এলেন একজন ডাক্তার। চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ত পেশাদার অভিব্যক্তি। সাদা কোর্টে কাচের ফ্রেমে ক্লান্ত চোখে সেই মানুষটিকে দিকে তাকাতে সবার বুকে ঢুককানি যেন বেড়ে যায়। ডাক্তারের দিকে পা বাড়ালেন আফজাল চৌধুরী। ডক্টর, আমার ছেলে কেমন আছে? কণ্ঠ যেন অদ্ভুত এক কাঁপন। ডাক্তার ধীর কণ্ঠে বললেন, উনি এখন বিপদমুক্ত, সময় মতো নিয়ে আসা হয়েছে বিদায় এ যাত্রায় বেঁচে গিয়েছে, নইলে বড় কিছু একটা ঘটতে পারতো। তবে যাই হোক, রিলিজ করতে পারছি না এখন। শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, মানসিক অবস্থা খুবই অস্থির, সময় দিতে হবে। টাকা পয়সার চিন্তা করবে না ডক্টর, শুধু ছেলেটার দিকে একটু নজর রাখবেন।
আমার আর কিছু চাওয়ার নেই। চিন্তা করবেন না, আমরা সব কিছু মনোযোগ সহকারে দেখছি। একটু দেখা যাবে এখন? ঠিক না, জ্ঞান না ফেরা পর্যন্ত কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া যাবে না। ঠিক আছে ডক্টর, আপনার যেমনটা বলবেন। ধন্যবাদ। ডাক্তারের সঙ্গে কথাবার্তা শেষ করে ধীর পায়ে ফিরে এলেন আফজাল চৌধুরী। গায়ে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে প্রশ্নের তীব্রতা। এক ঝলক তাকালেন অয়নের দিকে। আবিরের এই অবস্থা হলো কি করে? কি ঘটেছিল সবটা বলো, আমি সব জানতে চাই। পুলিশের উপস্থিতি দেখে কেউ আর কিছু লুকাতে সাহস পেল না। অয়ন ধীরে ধীরে সব খুলে বলল। বারে একসাথে আড্ডা দেওয়ার পরে যে যার বাসায় ফেরাত, এরপর মাঝরাতে খবর আসে নাওমির বিয়ের। আরিফ তখন অর্থমাতাল। সে অবস্থায় গিয়ে নাওমিকে জোর করে নিয়ে আসে, তারপর দিনভর নিজের বাসায় আটকে রাখে মেয়েটিকে। রাতে হঠাৎ করে নাওমি নিখোঁজ হয়ে যায়। সবাই মিলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় ঠিক 15 মিনিটের রেকর্ড মুছে ফেলা। এর মধ্যেও কারা এসেছে, কিভাবে ঢুকেছে, সবটাই অজানা। সাথে এটাও বললো আরিফ নাওমিকে ভালোবাসলেও নাওমি বাসে না, এমনকি নাওমি আরিফকে চেনে না পর্যন্ত। সবার সামনে একটা সত্য চেপে গেল অয়ন। আরিফ কি করেছিল নাওমির সাথে, সেই ভয়ঙ্কর রাতের অধ্যায়টি চেপে রেখে দিল। ইফতে কিছু বলতে গিয়েও থেমে গেল। অয়নের চোখের ইশারা তাকে থামিয়ে দিল। পেছনে বসে থাকা রিজওয়ান খান ধীরে ধীরে মাথা নিচু করলো। আফজাল চৌধুরী চুপচাপ শুনে যাচ্ছেন, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। যেন কোনো ঝড় উঠেছে, সেটা বাইরে নয়, আফজাল চৌধুরীর বুকের ভেতরে। সবটাই গুমড়ে মরছে যেন। হাসপাতালের করিডোরে কিছুক্ষণের মধ্যেই যেন ফাঁকা হয়ে গেছে। রাত গভীর হচ্ছে, আলো ম্লান, কিন্তু চারপাশে টান টান এক উত্তেজনা। সেই টানের ভেতরে হঠাৎ গলা খাকারির শব্দে সবার দৃষ্টি গেল এসআই মেহেদীর দিকে। তিনি গম্ভীর চোখে সামনে বসা 4 জন তরুণের দিকে তাকিয়ে বললেন, সব বুঝলাম, পরিস্থিতি হয়তো হঠাৎ তৈরি হয়েছিল, তোমার ভয়ে পেয়ে গেছিল, কিন্তু তাই বলে রাতে কাউকে না জানিয়ে একজন অ্যাডাল্ট মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে ওর বাসা থেকে তুলে আনা, এটা আইনের চোখে কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। এটা সরাসরি অপহরণের শামিল। মেহেদীর কথা শেষ হওয়ার আগেই আফজাল চৌধুরী ভারী গলায় বললেন, আবির আমার ছেলে, আমি ওর স্বভাব চরিত্র জানি, কিন্তু তাই বলে তোমরা সবাই ওর মতো ব্যবহার করবে? অত্যন্ত একজন তো আমাকে জানাতে পারতে, অথবা আরিয়ানকে একবার ফোন করতে পারতে। সিরিয়াস ভঙ্গিতে মাথা নিচু করে অয়ন বলল, সরি আঙ্কেল, আসলে তখন কিছু বুঝে উঠতে পারছিলাম না, আমরা নিজেরাও ভয় পেয়ে গেছিলাম। আবির তখন খুব উত্তেজিত ছিল, ওর সামনে দাঁড়িয়ে যেন থমকে গিয়েছিলাম আমরা। আরিয়ান একটু ঝাঁঝালো স্বরে বলল, ভয় তো পাবেই, ভয় পাওয়ার মতো কাজ করেছে যে, কিন্তু তাই বলে তো এটা মেনে নেওয়া যায় না। ও যা খুশি করবে আর তোমরা তা দেখে চুপ করে থাকবে। ওর এই অস্থির মন মানসিকতার মূল্য এখন সবাইকে দিতে হচ্ছে। রেজন খান, যিনি এতক্ষণ নীরব ছিলেন, এবার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, ভয় পেয়েছিলে বুঝলাম, কিন্তু ভয় পাওয়ার পিছনে কিছু আছে নাকি বলো তো? অন্য কিছু লুকাচ্ছ না তো তোমরা? ইফতি একটু অস্বস্তিতে পড়ে যায়, মুখে হাত দিয়ে চোখ নিচু করে বসে থাকে। অয়ন দ্রুত উত্তর দেয়, না স্যার, আমরা কিছু গোপন করছি না, যা ঘটেছে তার সবটাই বলেছে আপনাদের। এসআই মেহেদী এবার দৃঢ় স্বরে বললেন, শোনো ছেলেরা, তোমরা যতই বলো যে নির্দোষ, আইন কিন্তু ঘটনাক্রমের ভিত্তিতে কাজ করে। মেয়েটি যেহেতু তোমাদের থেকে নিখোঁজ হয়েছে এবং আমাদের কাছে রিপোর্ট আছে যে আবিরকে আব্দুর রহমান সাহেবের বাসায় দেখা গেছে, তাই এই মুহূর্তে তোমাদের সবাইকে আমরা সন্দেহের চোখে দেখতে বাধ্য। যতক্ষণ পর্যন্ত না মেয়েটাকে খুঁজে পাওয়া যায়, ততক্ষণ তোমাদের সবাই পুলিশের নজরদারি মতো থাকবে। এটা নিয়ম, বুঝলে তো? আফজাল চৌধুরী গম্ভীর গলায় বললেন, অবশ্যই অফিসার, আপনি নিশ্চিন্তে তদন্ত চালিয়ে যান, আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব। এসআই মেহেদী মাথা নেড়ে বললেন, ধন্যবাদ মিস্টার চৌধুরী। আর আমরা এই ভিডিও ফুটেজটা খুব জরুরি ভিত্তিতে চাই, কারণ সেটার মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো নাওমি কিভাবে নিখোঁজ হলো, বা আদৌ কেউ তাকে নিয়ে গেছে কিনা। যদিও বলেছে কিন্তু নেই, তবুও আমরা একবার দেখতে চাই, যদি আমাদের চোখে কিছু পড়ে। রেজন খান এবার বললেন, আমরা ইতিমধ্যে মেয়েটির নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি পত্রিকায় দিয়েছি, আজ বা কালকের মধ্যে সেটা প্রকাশ হবে। আমরা আশা করছি আল্লাহ চাহে তো কেউ না কেউ খবর দিবেই। আফজাল চৌধুরী মৃদু গলায় বললেন, তাও যেন দয়া করেন, মেয়েটাকে যেন সুস্থ অবস্থায় পাওয়া যায়। আমার ছেলে মানসিক অবস্থাও খুব খারাপ, আমি আপনাদের পুরোপুরি সহায়তা করব। মেহেদী বললেন,
ঠিক আছে মিস্টার চৌধুরী, আমরা তাহলে আজ উঠছি। সময় মতো অফিসে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ জমা দিয়ে যাবেন। আর আবিরের যদি জ্ঞান ফেরে আমাদের সঙ্গে কথা বলানোর ব্যবস্থা করবেন। আমাদের ওর বক্তব্য জানা খুবই জরুরি। অবশ্যই অফিসার। মৃদু দৃঢ় গলায় বললেন আফজাল চৌধুরী। এরপর ধীর পায়ে একে একে করিডোর ছাড়লেন পুলিশ ও তদন্ত দলের সদস্যরা। বাইরের রাত অনেকটাই গভীর, কিন্তু আতঙ্ক আর অনিশ্চয়তা যেন চারদিক ঘিরে রেখেছে। হাসপাতালের আলো আধারির ভেতর দাঁড়িয়ে আফজাল চৌধুরী একবার তাকালেন কাচের দরজা দিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন, আল্লাহ সাহায্য করুন। সকালে রোদ তখনও ঠিক মতো ঘুম ভাঙাতে পারেনি আশেপাশের গাছপালার। কুয়াশার মতো এক নিস্তব্ধতা ঘিরে রেখেছে ক্যাম্পিং এরিয়া। 3টা টেন্ট সারিবদ্ধভাবে বসানো, আর তার সামনে ছোট জায়গাটায় 4 বন্ধু তন্ময়, তমাল, খুশি আর শিমুল চাপা উত্তেজনা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত। তাদের সবার মুখেই উদ্বেগ। তন্ময় গম্ভীর হয়ে বলল, সকাল থেকে খোঁজ নেই শায়নের। এমন তো সে আগে কখনো করে না। এর আগেও তো আমরা কত জায়গায় গিয়েছি, ফোনটাও বন্ধ বলছে। কই যেতে পারে ও? খুশি একটু বিরক্ত ভঙ্গিতে শিমুলের দিকে তাকিয়ে বলল, শিমুল, তুই আর শাহিন তো একই টেন্টে ছিলে। তোর পাশ থেকে হঠাৎ একটা মানুষ গায়েব হয়ে গেল, তুই কিছুই বুঝলি না? কিভাবে সম্ভব? শিমুল একটু চটে গিয়ে বলল, আরে বাবা, দুজন তো একই সাথে ঘুমিয়েছিলাম। আমি কি জানি ও কখন উঠে কোথায় গেছে। ঘুম ভাঙলেই তো তবে বুঝবো। আর তোরা তো জানিস আমি ঘুমালে মরা। তন্ময় হাত তুলে ওদের কথার মাঝখানে বলল, আচ্ছা, এসব নিয়ে এখন ঝগড়া করে কোনো লাভ নেই। আগে শায়নকে খুঁজে বের করতে হবে, হয়তো কোনো বিপদে পড়েছে। তমাল চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এমনিতেই ওর মা ওকে আসতে দিতে চায়নি, আমরা জোর করে নিয়ে এসেছি। দায়িত্বটা এখন আমাদের কাঁধেই। এখন যদি শায়নের কিছু হয়ে যায় তাহলে সত্যি বলতে আমরা আন্টির সামনে দাঁড়াতে পারবো না। চিন্তার ভার যেন সবার কাঁধেই জমে বসেছে। ক্যাম্পিংয়ের উৎসব ভাবটা কোথায় যেন মিলিয়ে গেছে। হঠাৎ খুশি চিৎকার করে উঠল, এই দাঁড়া দাঁড়া, ওই যে সামনে, ওই তো শায়ান। কিন্তু ওর কোলে ওইটা কে? সবাই খুশির দেখানো দিকে তাকালো। শায়ান ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। গায়ের পোশাক ময়লায় মাখা, চুল কিছুটা এলোমেলো, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। তার কোলে এক অজানা মেয়ে নিঃশব্দে এসে খুশির টেন্টের সামনে দাঁড়ালো। তারপর মেয়েটিকে সাবধানে শুয়ে দিল। খুশির দিকে তাকিয়ে বলল, খুশি, তোমার কাছে খাবার আছে আর জ্বরের ওষুধ? খুশি এক মুহূর্তের জন্য থমকে গেলেও দ্রুত নিজেকে সামলে নিল। হ্যাঁ আছে। ওকে কিছু খাইয়ে দিয়ে একটু ওষুধটা খাইয়ে দিস, আর ওর ড্রেসটা পাল্টে তোর একটা জামা পরিয়ে দে যত তাড়াতাড়ি পারিস। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, পরে সব বলছি। একটু সময় নষ্ট না করে শায়ান নিজের টেন্টে ঢুকে গেল। তার চলে যাওয়ার পানে তাকিয়ে থাকলো সবাই। 4 জনের চোখে বিস্ময়ের রেশ, আর ঠোঁটের কোণে চাপা হাজারটা প্রশ্ন। তবু খুশি কিছু না বলে দ্রুত নাওমির কাপড় বদলে তার মুখে নরম হাতে খাবার তুলে দিল। জ্বরের ওষুধটাও খাইয়ে দিল যত্ন করে। তারপর ওকে আবার ভালো করে শুয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। সময় যেন থেমে গেছে। সবার দৃষ্টি বারবার শায়ানের টেন্টের দিকে। অবশেষে কয়েক মিনিট পর শায়ান বাইরে এলো। এবার আর কেউ চুপ থাকলো না। তন্ময় বলল, শোনো, এখন আর চুপ করলে চলবে না। আমরা কিছু না জেনে বসে থাকতে পারছি না। তুমি বলো কি হয়েছে? ওই মেয়েকে কোথায় থেকে ওকে আনলি? তন্ময়ের কথা শুনে শিমুল বলল, ঠিক ঠিক, ওই মেয়েটাকে কোথায় পেলি? ওয়েট, তুই আবার অপহরণ করে এনেসনি নাকি? শায়ান যেন গর্জে উঠল এবার ওর রাগ দেখে। তমাল একটু সিরিয়াস সুরে বলল, তুই ঠিকঠাক বলতো, মেয়েটা কোথা থেকে এলো? ওর জন্য আমরা আবার কোনো বিপদে পড়বো না তো? তমাল, তন্ময়, শিমুল, খুশি সবাই ঘিরে ধরলো ওকে। আর শায়ান ধীরে ধীরে সব খুলে বলল কিভাবে সে বাইরে বেরিয়েছিল, মেয়েটির চিৎকার, সেই ভয়ানক লোকগুলো সেখান থেকে উদ্ধার করার সব। মাঝখানে শুধু কিস করার কথাটা স্কিপ করলো। এটা বললে ওর বন্ধুরা এক একটা যে হারামি ওকে জ্বালিয়ে মারবে। সব কথা শুনে তমাল, তন্ময় আর শিমুল প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর যেন হঠাৎই একসাথে হেসে উঠল 3 জন। হেসে হেসে একে অপরের গায়ে পড়ে গেল তারা। তমাল বলল,
তোর সাহসটা সত্যি অতুলনীয় রে ভাই। এরকম একটা ঘটনা ঘটে গেল আর তুই যেন সিনেমার নায়ক হয়ে গেলি। তন্ময় হাসতে হাসতে বলল, তোর কাছে ক্যাম্পিং মানে অ্যাডভেঞ্চার তা বুঝেছি, কিন্তু এবার তো টোটালি অন্য লেভেলের অ্যাডভেঞ্চার। এবার থেকে তোর নাম হবে সায়ন দ্য সেভিয়ার। নায়ক নাকি? তমাল গা ঢলে হেসে বলল, তোর অ্যাডভেঞ্চার স্পিরিটকে আমি স্যালুট জানাই রে ভাই। কেউ ভ্রমণ করতে এসে নানা প্রজাতির পানি দেখে, জলপ্রপাত দেখে, আর তুই নিয়ে এলি একটা জলপরীর মতো মেয়ে। শিমুল তো সোজা সায়নকে জড়িয়ে ধরে বলল, এই জন্যই তুই আমাদের নেতা। ঠিক সময় ঠিক জায়গায় নায়ক ফ্লুপ এন্ট্রি নিস। হাসি আর খুনসুটিতে পুরো পরিবেশটা কিছুটা হালকা হয়ে উঠল। শানের চোখে তখনও গাম্ভীর্য। সে বলল, তোমরা হাসো, মজা করো, ঠিক আছে। ওর নাম নাওমি। আমি নামটা জানলাম ওর হাতে বাঁধা ব্রেসলেট থেকে। এখনও পুরো হুঁশে আসেনি। কোনো নম্বর, ফোন, কাগজ কিচ্ছু নেই ওর সাথে। ওর কপালে জ্বর, মুখটা থমথমে। আগে ও সুস্থ হোক, তারপর না হয়। আর কিছু বলল না শায়ন। তন্ময় হেসে কাঁধে হাত রেখে বলল, তুই চিন্তা করিস না ভাই, আমরা তো আছি। আগে ওকে ঠিক করি, তারপর না হয় ভাবি বানানোর ধান্দা থাকা যাবে। তন্ময়ের কথায় সবাই আবার হেসে উঠল। শায়ন এবার রাগ দেখিয়ে বলল, তোমরাও না একবারও সিরিয়াস না। মেয়েটা বিপদে পড়েছে, কোথায় ওকে সাহায্য করতে চাইবে তা না, আমার পিছনে লেগে আছিস। তবে মুখে রাগ হলেও সেও হেসে ফেলল। আর ঠিক তখনই তমাল নিচু গলায় বলল, হাসিটা পরে হবে। সায়ন কিন্তু ঠিক কথা বলছে। আমাদের আসল কাজ এখন শুরু। এই মেয়েটার আসল পরিচয় খুঁজে বের করতে হবে। সবাই তমালের কথায় সম্মতি জানালো। হাসির ফাঁকে অজান্তে সবার মনে একটা চিন্তা খচখচ করতে লাগলো। এই মেয়ে, এই নাওমি, সে কে? কিভাবে এখানে এলো? তার পেছনের গল্পটাই বা কি? আজকে সায়নদের বাসায় অতিথি আসবে। সকাল থেকে সিতারা ফেরদৌস রান্নাঘরে নানান পদ তৈরি করছেন। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার ঘ্রাণ, কষানোর শব্দে মুখর হয়ে উঠছে সকালের নিস্তব্ধতা। তাকে সাহায্য করছে হিয়াম। হ্যাঁ, নামে এই নামে সে পরিচিত ছিল এক সময়, কিন্তু এখন সে হিয়াম। এই পরিচয়ে সে 1 মাস ধরে আছে সায়নদের বাসায়। সেদিন বান্দরবনের ঘন অরণ্য থেকে উদ্ধার করার পর সায়ান আর তার বন্ধুরা নাওমিকে নিয়ে ঢাকায় ফিরে আসে। এ ভেবে হয়তো এখানে এসেই মেয়েটা পরিবারের সন্ধান মিলবে। কিন্তু কেটেছে 1 মাস, আজও কেউ এসে খোঁজ নেয়নি। মেয়েটি নিজের নাম বলেছে হিয়াম। ব্রেসলেটে নাওমি নাম দেখলেও যখন নিজেকে হিয়াম বলে পরিচয় দিয়েছে, তখন কেউ আর ঘাটায়নি নাওমিকে। কোথা থেকে এসেছে, কি হয়েছিল ওর সাথে, সব কিছুই যেন অজানা এক রহস্য। সায়নের বাবা বছর 2 আগেই মারা গেছেন। তখন থেকে নিজের স্বামী রেখে যাওয়া শেষ ভিটেটুকু আঁকড়ে ধরে আছেন সায়নের মা। দোতলায় ছোট্ট একটা বাড়িতে মা ছেলের ছোট্ট সংসার, যার প্রতিটি কোণায় অভাবের ছাপ থাকলেও ভালোবাসার কোনো ঘাটতি নেই। সায়ন পড়াশোনার পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর সেই সামান্য আয়ে চলে তাদের দিন। হিয়ামের আগমনে সংসারে যেন একটুখানি উষ্ণতা যোগ হয়েছে। সিতারা ফেরদৌস তাকে মেয়ের মতোই আগলে রেখেছেন। রান্না শেষে সিতারা ফেরদৌস ক্লান্ত হয়ে এসে ফ্যান ছেড়ে বসেন ড্রয়িং রুমের সোফায়। তখনই হিয়াম এসে সামনে দাঁড়ায়। চোখে মুখে ক্লান্তি থাকলেও ঠোঁটে এক চিলতে হাসি। আচ্ছা মামনি, আমাকে কি তোমার বিরক্ত লাগে? সিতারা হেসে ফেলেন স্নেহভরা চোখে তাকিয়ে বলেন, বিরক্ত লাগবে কেন রে মেয়ে? তুই যখন ছিলি না তখন একা একা লাগতো, সারাদিন বাসাটা ফাঁকা ফাঁকা লাগতো। এখন তুই এসেছিস, আমার একটা সঙ্গী হয়েছে, আমি তো খুশি। আর তুই কিনা বলছিস তোকে আমার বিরক্ত লাগে? হিয়াম হেসে ফেলে, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যা। আর শোন, শায়নকে একটা কল করে তাড়াতাড়ি বাসায় আসতে বলিস। আমি একা একা হিমশিম খাচ্ছি। ঠিক আছে মামনি। এ বলে হিয়াম নিজের রুমে চলে যায়। দরজাটি হালকাভাবে বন্ধ করে দিয়ে সে ওয়াশরুমে ঢোকে। গোসলের সময় পানির ফুঁটা যেন ধুয়ে নেয় তার জমে থাকা ভয়, ক্লান্তি আর হারিয়ে যাওয়া অতীত। আজ কেমন একটা ভিন্ন অনুভূতি হচ্ছে ওর। অনেকদিন পর নিজেকে সাজিয়ে তুলতে ইচ্ছে করছে। গোসল শেষে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। হেয়ার ড্রায়ার অন করে চুল শুকাতে থাকে ধীরে ধীরে। লম্বা কোমরের নিচে পর্যন্ত ছড়িয়ে পড়া চুলগুলোতে ঢেউ খেলে যায় গরম বাতাস।
সে চুল আশ্রয় পরিপাটি করে নিজেকে, তারপর খাটের উপর রাখা কাপড়গুলোর দিকে তাকায়। অফ হোয়াইট মসলিনে একটা কুর্তি, গলায় সূক্ষ্ম সূচিকর্ম, হাতের কিনারায় হালকা জারদৌসি, সঙ্গে পরে গাঢ় মেরুন রঙা ফ্লুই প্লাজো, যা হাতও ছুঁয়ে ছুঁয়ে নরম নরম ঢেউয়ে দুলে ওঠে। গলায় পাতলা শিপনের ওড়না, মেরুন রঙের, যা কাঁধ থেকে নেমে বুক ছুঁয়ে পড়ছে হালকাভাবে। কানে মুক্তোর ছোট দুল, গলায় সরু চেইনে পাথরের প্যান্ডেন্ট, চোখে হালকা কাজল, ছোটে বাদামি টুনের লিপস্টিক, পায়ে নেইল পলিশ আর সাদা এমব্রয়ডারি কোলাপুরি স্যান্ডেল। সবশেষে আয়নার সামনে দাঁড়িয়ে চেয়ে থাকে নিজের প্রতিচ্ছবির দিকে। একসময় সে ছিল নাওমি, এখন সে হিয়াম। এই মধ্যকার ফারাকটা যেন তার চোখে ধরা পড়ে, আবারও হারিয়ে যায়। মুখে কিছুটা নীরবতা, চোখে কষ্ট আর রহস্যময় এক মায়া পুরো মুখ জুড়ে। ঠিক তখনই হিয়ামের খোঁজে নামের ঘরের দরজায় এসে দাঁড়ায় সায়ান। ডাকতে গিয়ে খেয়াল করে দরজাটা খোলা থাকায় ভিতরের দৃশ্য চোখে পড়ে তার, আর তখনই সে থমকে যায়। হিয়াম আয়নার সামনে দাঁড়িয়ে, সে নিজেই যেন এক জীবন্ত কবিতা। তার চলার প্রতিটি ভঙ্গিমা যেন শব্দহীন ছন্দে বাঁধা। ঢেউ খেলানো চুল কোমর ছুঁয়ে নেমে এসেছে। পরিপাটি সাজে সে যেন এক অপরূপ শিল্পকর্ম। মুখে প্রশান্তির নরম ছায়া, চোখে অপার স্থিরতা। সায়ান দূর থেকে তাকিয়ে থাকে, যেন সময় থেমে গেছে। চারপাশের কোলাহল এক নিমিষে হারিয়ে গেছে। কেবল হিয়াম আর তার সেই প্রতিচ্ছবি, এই দুটি ছাড়া কিছুই চোখে ভাসে না সায়ানের। তার হৃদয় ধুকপুক করে ওঠে, বুকের ভেতর যেন অচেনা এক কালো রথ। এতটা সুন্দর হওয়ার কি কারো পক্ষে সম্ভব? নিজের মনে প্রশ্ন করে সায়ান। হিয়ামের দিকে তাকে সে যেন নিজের অস্তিত্বটাই ভুলে যায়। পৃথিবীটা থমকে দাঁড়ায় কেবল এক মুহূর্তের জন্য, যেখানে হিয়ামের সৌন্দর্য আর সায়ানের ভালোবাসা এক হয়ে যায় নিঃশব্দে বিস্ময়ে। নিজের ঘুর থেকে বেরিয়ে আসে সায়ান, গলা খাকারি দিয়ে বলে, হিয়াম। হিয়াম একটু চমকে তাকায়, আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি সায়ানের চোখে। আপনি কখন এলেন? এই তো একটু আগেই। মামনি বললেন তাড়াতাড়ি আসতে, তাই চলে এলাম। দেখেছেন আমি কেমন ভুলুমনা? মামনি আপনাকে কল করতে বলেছিল, আর আমি সাজগোজের চক্করে পড়ে বেমালুম ভুলে গেছি। নামের কথা শুনে হাসে সায়ান। এরপর কিছুক্ষণ দুজনেই চুপ। নিঃশব্দ মুহূর্তে শুধু ফ্যানের শব্দ ভেসে আসে। সেই নিঃশব্দতা যেন জমিয়ে তুলে অনেক না বলা কথা, অজানা অনুভূতির সূচনা। চৌধুরী বাড়িতে আজ সকাল থেকেই যেন সাজ রব। পুরো বাড়ি গম গম করছে। ড্রয়িং রুমের জামা কাপড় বিছানো, আরিয়ানের বউ রেহানের গলার আওয়াজ, কিয়ারা নিজের চুল ঠিক করছে আয়নার সামনে, আর আরিয়ান নিচতলায় ড্রয়িং রুমে বসে সবার কাণ্ড কারখানা দেখছে। এমন চঞ্চলতা যেন বহুদিন দেখা যায়নি এই বাড়িতে। আজ তারা যাচ্ছে আফজাল চৌধুরীর ছোটবেলার এক বন্ধু মোহাম্মদ সাইদের বাড়ি। সেই মানুষটার কথা চৌধুরী পরিবারের 3 সন্তান আরিয়ান, আরিফ আর কিয়ারা শুনে এসেছে বছরের পর বছর ধরে। বাবার মুখে শুনেছে তিনি এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু কেমন করে যেন হারিয়ে গেছেন সময়ের গহ্বরে। আজ হঠাৎ বহু বছর পর আফজাল চৌধুরী নিজে এসে বললেন, তোমরা সবাই রেডি থাকো, দুপুরে ওর বাসায় দাওয়াতে যাব আমরা। এই এক বাক্যে যেন বদলে গেছে চৌধুরী ভিলার ছন্দ। ড্রয়িং রুমে হইচই শুনে নিচে নেমে এলো আরিফ। হালকা এলোমেলো চুলে ঘুম জড়ানো চোখ, হাতে 1 কাপ কফি, আর মুখে সে চিরচেনা অগভীর বিরক্তির ছাপ। তাকে এমন দেখে মনে হচ্ছিল এই সকালবেলা হইচই যেন ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়িয়ে সে একবার চারিদিকে তাকালো। একটা নয়, পুরো একটা ভূতের পাল যেন বাসায় নেমে পড়েছে। এত দৌড়াদৌড়ি, এত প্রস্তুতি কিসের? কফিতে চুমুক দিতে দিতে বলে উঠল, বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? রেহানা রান্নাঘর থেকে মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে বলল, হ্যাঁ ঠিক ধরেছ, ডাকাতই পড়েছি, তবে সেটা আসল নয়, অনেক দিনের পুরনো বন্ধুত্বের ডাকাত। আরিয়ান পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলল, আজ একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে। অনেক দিনের পুরনো গল্পের মানুষটার সঙ্গে আজ দেখা হতে যাচ্ছে। আরিফ ভ্রু কুঁচকে বলল, মানে কার কথা বলছো? বাবার সেই পুরনো বন্ধুটার?
রেহানা এবার কাঁধে আঁচল গুজে রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ায়, তারপর বলে, শুনেছি উনি বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু আমরা কেউ তো কখনো তার সঙ্গে দেখা করিনি। আজ প্রথম যাচ্ছি তার বাসায় দাওয়াতে। কিয়ারা তখন শুবার ঘর থেকে বেরিয়ে এলো। গোলাপি রঙা সালোয়ার, চুলে হালকা কার্ল দিয়ে রেখেছে, ঠোঁটে হালকা লিপ গ্লস, মুখে কৌতূহল ভরা। ভাবি, ওই আঙ্কেল কি একাই থাকেন? তার পরিবার কেমন? রেহানা কাঁধ ঝাঁকিয়ে বলল, এইটুকু আমি জানি, তার একজন ছেলে আছে, মনে হয় বয়সে আরিয়ানের সমান, তবে মেয়ে আছে কিনা জানি না। আরিয়ান হেসে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।